দেখো বলছে ক্যাম্বিয়াম রশ্মি যেগুলো ছিল এগুলোকেই অ্যাকচুয়ালি আমরা মেডুলারি রশ্মি বলি। এই মেডুলারি রশ্মির কোষ থেকে অ্যাকচুয়ালি উৎপন্ন হবে ইন্ট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। মনে আছে? এগুলো পড়লে তাহলে একটু ভালো করে বুঝতে পারবে, যদিও অ্যানাটমি পড়া হয়নি তো, শুধু মরফোলজি একটু পড়েছিলাম বোধ হয়। ইন্ট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়ামের সংলগ্ন কোষগুলো থেকে মেরিস্টেমেটিক হয়ে যায় এবং ইন্ট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়াম গঠন করে। মূলত তারাই গৌণ টিস্যু গঠনকারী কোষের রেডিয়াল সিস্টেমের অংশ। এখানেতে মেডুলারি রশ্মি অ্যাকচুয়ালি বলেছে যে প্যারেনকাইমা কোষের রেডিয়াল স্ট্র্যান্ড যা ভাস্কুলার বান্ডিলের মধ্যে প্রসারিত হতে সাহায্য করে। অ্যাকচুয়ালি যদি ওখানেতে অ্যান্সারটা মানে যদি খুব ভালোভাবে চাওয়া হয় যে মেডুলারি রশ্মি বা এমনি রে যেটা, সেটা অ্যাকচুয়ালি প্যারেনকাইমা কোষ থেকেই পাওয়া যায়, কিন্তু ওখানেতে অ্যান্সার দেওয়া আছে যে জাইলেমের মেন অংশতে পাওয়া যায়। এই যে এইখানেতে যদি আমরা রেডিয়াল সেকশন করি, রেডিয়াল সেকশন করলে দেখা যাবে শুধুমাত্র এই অংশটাতে রে আছে, আর এই অংশটা উডের অংশের মধ্যে অ্যাকচুয়ালি পড়ে, মানে জাইলেমের অংশের মধ্যে পড়ে। এবারেতে যদি আমরা নর্মাল গঠন দেখি, এরকম দেখবে অ্যানাটমির ছবি একটা যদি দেখায়, দাঁড়াও, ইন্টারফ্যাসিকুলার আর ইন্ট্রাফ্যাসিকুলার। আর একবার এখানেতে ছবিটা দেখাই। রের ছবিটা এখানেতে ভালো পাওয়া যাচ্ছে না। ফোনটা গেল কার? ফোন হাতে থাকলে পড়বেই, ব্যাগে ঢোকাও ফোন। তোমরা চাইছো আমি মোবাইলগুলো রাখি সাইলেন্টে রেখে ব্যাগে রাখো, আর নাহলে সত্যি বলছি কাল থেকে ম্যামের কাছে জমা দিয়ে এখানে ঢুকবে। কিছু নিয়ম আছে তোমাদের দেখাচ্ছি আজকে, ক্লাসের পরে থাকবে 5 মিনিট, ঠিক আছে? 5 মিনিট দাঁড়াবে, আমি দেখাতে চাইছি আমাদের কিছু নিয়ম আছে, মানে শুধু বলা নয়, মুখে নয়, পেপারেও আছে। 5 মিনিট থামবে ক্লাসে। রে এখানে পাওয়া যেতে পারে। এটা দেখলে দেখো বুঝতে পারো কিনা। এই এবার দেখা যাবে। দেখো এখানে শুধু রেটা দেখো, এই জায়গাটাতে রে দেখো, এখানে মেডুলারি রে দেওয়া আছে। মেডুলারি রে কোনখান থেকে তৈরি হবে? এই দুটোর মাঝখান থেকে। দেখো এই যে এটা বেলনের মতো যে অংশগুলো, এই বেলনের মতো অংশগুলোকে আমরা ভাস্কুলার বান্ডিল বলি বা নালিকা বান্ডিল। এই দুটো নালিকা বান্ডিলের হ্যাঁ দুটো নালিকা বান্ডিলের মাঝখানের যে অংশ, এই দুটো নালিকা বান্ডিলের এই মাঝখানের এই অংশটা, যেমন ধরো এইখানেতে এটা 1 নম্বর ছবি, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর ছবি। মানে যখন কোনো একটা উদ্ভিদের সেকেন্ডারি গ্রোথ হয়, গৌণ বৃদ্ধি যখন হবে, তখন দেখা যাবে এখানেতে যে এখানেতে দুটো ভাস্কুলার বান্ডিলের মাঝখানের একটা অংশ, এই অংশটা
বা এই দুটো ভাস্কুলার বান্ডিলের মাঝখানের এই অংশটা বা এই দুটো ভাস্কুলার বান্ডিলের এই মাঝের অংশ দিয়ে লম্বা একটা রে দেখতে পাওয়া যাবে, যেগুলো এটা মানে এইখানেতে একটা ভাস্কুলার বান্ডিল আছে আর এইখানেতে একটা ভাস্কুলার বান্ডিল আছে, তার মাঝখান দিয়ে একটা রে একেবারে পিঠ পর্যন্ত আসবে, এখান দিয়ে একটা রে মাঝখান পর্যন্ত আসে, এটাকে অ্যাকচুয়ালি মেডুলারি রে বলে। মানে রে বলতে ওই একটা রেকেই বোঝায়, রে বলতে ওই একটা অংশকেই বোঝায় যেটা এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত আসে। তো এটা নর্মালি হওয়া দরকার ছিল যে এটা এর ভেতরে জাইলেম ফ্লোয়েম আছে, এর ভেতরেও জাইলেম ফ্লোয়েম আছে, এই দুজনের মাঝখানে এইখানটাতে আছে প্যারেনকাইমা সেল। মানে ওখানেতে যে কোশ্চেন চেয়েছে যে এই যে রে উৎপত্তি হয়, রে উৎপত্তি কোন জায়গা থেকে হয়, তো এখানেতে এই জায়গাতে জাইলেম ফ্লোয়েম থাকেই না এই জায়গাটাতে, কিন্তু যখন রে তৈরি হয় এই জায়গাগুলো থেকেই তৈরি হয়। তো ওখানেতে মেন অ্যান্সার হওয়া দরকার ছিল যেটা, সেটা হচ্ছে যে আমাদের প্যারেনকাইমা দুটো নালিকা বান্ডিলের মাঝখানে যে প্যারেনকাইমা সেল ছিল, এই প্যারেনকাইমা সেল সেল ডিভিশন এ অংশ নেয়, দিয়ে তারপর ক্যাম্বিয়াম তৈরি করে। ক্যাম্বিয়াম তৈরি করে যা মেডুলারি রে গঠন করে। বুঝতে পারলে? এটা হচ্ছে রে একটাই আমরা পড়ি অ্যানাটমিতে, যার নাম হচ্ছে মেডুলারি রে। এই মেডুলারি রে সবসময় প্যারেনকাইমা কোষ থেকে তৈরি হবে। প্যারেনকাইমা কোথাকার প্যারেনকাইমা? দুটো নালিকা বান্ডিলের মাঝখানের অংশ যেটা আছে সেই অংশটাকে আমরা প্যারেনকাইমা, এই দুটো নালিকা বান্ডিলের মাঝখানের এই অংশটাকে আমরা প্যারেনকাইমা সেল বলি। সবগুলোই প্যারেনকাইমা, এখানে যত ফাঁকা ফাঁকা আছে সব প্যারেনকাইমা, শুধু ওই বেলনের মতো অংশগুলো ছাড়া। এই প্যারেনকাইমার এই অংশগুলো দিয়ে একটা রে মাঝখান পর্যন্ত আসে, এই যে রেগুলো, এটা হচ্ছে রে একটা, এটা দুটো রে, তিনটে, চারটে, এই রেগুলোকে অ্যাকচুয়ালি মেডুলারি রে বলে। এবার কোশ্চেন বলেছে যে মেডুলারি রে বা নর্মাল রে কোথা থেকে উৎপত্তি হয়। স্বাভাবিক তো এটা অ্যান্সার হওয়া দরকার ছিল যে প্যারেনকাইমা, কিন্তু ওখানেতে অ্যান্সার বোধহয় দেওয়া আছে জাইলেমের কিছুটা অংশ থেকে তৈরি হয়। জাইলেমের মানে তোমার ট্র্যাকিড এবং ট্রাকিয়া থেকে তৈরি হয়। বুঝতে গেছে? এই কনসেপ্টটা আপাতত মনে রাখো, আমি ওটা পরে চেক করে দেখব যে ওখানে আরও অন্য কোনো কিছু ব্যাপার আছে কি না। মেডুলারি রে যদি বলে তাহলে শুধু মনে রাখবে এটা যে প্যারেনকাইমা যেটা কোষ আছে সেখান থেকে সেল ডিভিশন করে দিয়ে নতুন ক্যাম্বিয়াম তৈরি করে। এই ক্যাম্বিয়াম তৈরি করাটাকেই এই দেখো এইখানেতে একটা ছবি দেওয়া আছে, দেখো এখানটাতে, এটাকে বলা আছে দেখো ইন্ট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। মানে এই যে সেল ডিভিশন করছে যে অংশটে, সেখানে যে ক্যাম্বিয়াম তৈরি হয় তার নাম হচ্ছে ইন্ট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। আমরা যখন পড়বো আবার বলবো এটা ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। ওখান থেকে অ্যাকচুয়ালি রে তৈরি হয়। এটুকু মনে রাখবে যে ক্যাম্বিয়াম থেকে, প্যারেনকাইমা থেকে তোমার মেডুলারি রে তৈরি হয়। ওখানে একটা অপশানও ছিল, যেটার অপশান হচ্ছে যে প্যারেনকাইমা ছিল না সবার লাস্টে, তো আমার মতে ওটা হওয়া দরকার ছিল রাইট অ্যান্সার, যে প্যারেনকাইমা থেকে, যত প্যারেনকাইমা আছে সেখান থেকে মেডুলারি রে তৈরি হয়। বুঝা গেল? আর কিছু? আচ্ছা, পিডিএফ মরফোলজির পিডিএফ দিয়েছিলাম না, সবটা পড়ানো হয়নি, ফ্লাওয়ারটা এ করেছিলাম, আর দু তিনটে এ ছিল, স্লাইড ছিল। ও ফ্লাওয়ারটা সবটা হয়নি, হয়ে গেছিল? আচ্ছা, ও আচ্ছা, তাহলে পড়েছিলাম শুধু ওখানেতে ইনফ্লোরেসেন্স, ফ্লাওয়ার
ইনফ্লোরেসেন্সের দুটো ভাগ, আর পড়েছিলাম দুটো ভাগের মধ্যে রেসিমোসের ভাগ উদাহরণ আর সাইমোসের ভাগ আর উদাহরণ, এটা পড়েছিলাম। আচ্ছা, এখানটাতে পড়েছিলাম যে ফ্লাওয়ারকে দু রকম ভাগে ভাগ করা হয়, তাদের তোমার লিঙ্গ অনুপাতের উপরেতে নির্ভর করে, এক লিঙ্গ আর উভয় লিঙ্গ। আর এখানেতে সিমেট্রির ওপর নির্ভর করে দু রকম, অ্যাক্টিনোমরফিক, জাইগোমরফিক, আর একটা হচ্ছে অ্যাসিমেট্রিক, যেটা অ্যাসিমেট্রিক, এটা পড়েছিলাম। আচ্ছা, এখানটাতেও পড়েছিলাম মনে হয়, কিছুটা পড়েছিলাম হয়তো, তাই না? শুধু নামগুলো পড়েছিলাম, ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম এবং গায়ানোসিয়াম পর্যন্ত পড়েছিলাম। এগুলো নর্মাল আমাদের জানা আছে, তবুও একবার করে ঝালিয়ে নাও জাস্ট। দেখো তাহলে এটা 11-এর চ্যাপ্টারের মধ্যে পড়ে, 12-এর চ্যাপ্টারও কিছুটা আছে, এটার দিয়ে পলিনেশন আছে আর সেক্সুয়াল রিপ্রোডাকশন আছে ওখানেতে। তো এইখানেতে মেন যদি আমাদের বলে যে একটা সপুষ্পক উদ্ভিদ যেটা আদর্শ ফুল, চারটে অংশ, একটা হচ্ছে বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র। গর্ভকেশর চক্রের যে অংশটা, এর এক একটা অংশকে অ্যাকচুয়ালি কার্পেল বলা হয়। গর্ভকেশর চক্রের 3টে অংশ, স্টিগমা, স্টাইল আর ওভারি, এটা আমরা 12-এ পড়ে ফেলেছি। এই জায়গাটাতে শুধুমাত্র আমরা কি করব, যে পলিনেশন যখন আমরা 12-এর আরেকবার পড়বো, যখন স্টিগমা, স্টাইল, ওভারির ওইখানটাতে আলোচনা করব। এখন শুধু অ্যান্ড্রোসিয়াম সম্পর্কে একটু ডিটেলসে পড়ব। অ্যান্ড্রোসিয়াম এর প্রত্যেকটা পার্টকে আমরা অ্যাকচুয়ালি স্ট্যামেন বলি। প্রত্যেকটা পার্টকে আমরা এখানেতে স্ট্যামেন বলি, স্ট্যামেন। তাহলে অ্যান্ড্রোসিয়ামের ইউনিট মেমব্রেনের নাম হচ্ছে স্ট্যামেন। স্ট্যামেন কেমন দেখতে? স্ট্যামেন দেখতে এরকম, যে একটা লম্বা লাঠির মতো একটা অংশ থাকবে, যেটাকে আমরা বলবো ফিলামেন্ট, আর ফিলামেন্টের ওপরেতে এরকম একটা ফোলা অংশ থাকবে, যেটাকে আমরা বলবো অ্যান্থার। তাহলে যদি বলে স্ট্যামেন ইকুয়াল টু কি, স্ট্যামেন ইকুয়াল টু ফিলামেন্ট প্লাস অ্যান্থার, এই দুটো নিয়ে অ্যাকচুয়ালি স্ট্যামেন তৈরি হয়। অ্যান্থারের ভেতরেতে থাকে পোলেন বা পোলেন গ্রেন, পোলেন বা পোলেন গ্রেন। দেখো এইটুকুটা শুধু জাস্ট বুঝে নিলেই আমাকে এরপরে যেটুকুটা পড়তে হবে সেটা হচ্ছে এইখানটাতে। যদি আমরা এই অ্যান্থার এবং পোলেন, অ্যান্থার, পোলেন, ফিলামেন্ট, স্ট্যামেন এই অংশগুলো যদি গুলিয়ে ফেলি তাহলে এখানটা বুঝতে পারবো না। তাহলে স্ট্যামেন মানে দুটো অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে অ্যান্থার আর একটা হচ্ছে ফিলামেন্ট। অ্যান্থারের ভেতরেতে পোলেন বা পোলেন গ্রেন বা রেণু এই জায়গাটাতে থাকবে অ্যান্থারেতে। এবারেতে অ্যান্ড্রোসিয়ামের কিছু ভাগ আছে, 3টে ভাগ, একটা হচ্ছে মোনাডেলফাস, একটা ডায়াডেলফাস আর একটা হচ্ছে পলিয়াডেলফাস। মোনাডেলফাস, ডায়াডেলফাস আর একটা হচ্ছে পলিয়াডেলফাস। মোনাডেলফাস যেটা, মোনা মানে একটা বা মোনো মানে একটা, মোনাডেলফাস, মোনাডেলফাসের উদাহরণ হচ্ছে জবা। জবা গাছের যদি ফুল দেখি, ফুলের জায়গাটা দেখা যাবে যে লাল ফুল হয়, ওই ফুলের অংশ থেকে একটা অংশ বাইরে এরকম বেরিয়ে এসছে। এইখানেতে 5টা এরকম স্টিগমা থাকে, 5টা স্টিগমা, মানে ওটা ফিমেল পার্ট। আর মেল পার্ট যেটা আছে, মেল পার্ট মানে এই অংশটা স্ট্যামেন। স্ট্যামেনগুলো কি হয়, স্ট্যামেনের যে অ্যান্থার আছে সেগুলো যুক্ত অবস্থায় থাকে, কিন্তু তার যে অ্যান্থার ওপরের দিকের অংশটা সেটা ফ্রি অবস্থায় থাকে, দিয়ে একটা বান্ডিল তৈরি করে। ইম্পর্টেন্ট কোনটা, একটা বান্ডিল। দেখো মনে রাখতে হবে, মোনো মানে এক, আর এখানে ডেলফাস মানে হচ্ছে আমাদের বান্ডিল। তাহলে যদি কোনো একটা ফুলের, যেমন উদাহরণ জবা ফুল, এই ফুলের ক্ষেত্রে যদি আমরা পুংকেশর চক্র দেখি, পুংকেশর চক্রের যে স্ট্যামেনটা, এই স্ট্যামেনের অ্যান্থারগুলো এখানে দেখো ছবিতে, অ্যান্থারগুলো একটা আর একটার সঙ্গে যুক্ত অবস্থায় আছে, কিন্তু এখানেতে এই ফিলামেন্টগুলো যুক্ত অবস্থায় আছে, কিন্তু অ্যান্থারগুলো ফ্রি অবস্থায় আছে। এই যে ওপরের দিকে এই অংশগুলো ফ্রি অবস্থাতে আছে। যদি একটা খুব ভালো একটা ছবি দেখায় তাহলে বুঝতে পারবা, ছবি দেখালেতে বুঝতে পারবা। চলো, মোনাডেলফাস, ডায়াডেলফাস, পলিয়াডেলফাস। মোনাডেলফাস স্ট্যামেন। দেখো এটা এই যে জবা ফুলটা,
এই ফেসবুক ছিল। দেখো এখানেতে এই যে হলুদ হলুদ যেগুলো আছে, এই হলুদ হলুদ যেগুলো আছে এগুলো হচ্ছে সব আমার অ্যান্থার। আর হলুদের নিচে লাল লাল যে অংশগুলো আছে, এই হলুদগুলো যেগুলো আছে এগুলো সব হচ্ছে অ্যান্থার। আর এই যে লাল লালগুলো যেগুলো যেগুলো এইখানেতে থেকে আছে, এই অংশটা, এটা হচ্ছে যে আমার ফিলামেন্ট। এটা ফিলামেন্ট, ফিলামেন্ট, আর এটা হচ্ছে অ্যান্থার। আর এই যে পাঁচটা আছে এখানে পাঁচটা, এটা হচ্ছে ফিমেল পার্ট, মানে এটা হচ্ছে স্টিগমা। এই পাঁচটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। এইখানেতে দেখা যাচ্ছে, দেখো যদি আমরা এখান থেকে এই পর্যন্ত লক্ষ্য করি খুব ভালোভাবে, দেখা যাবে যে অ্যান্থার যেগুলো আছে, মানে হলুদ হলুদ যে অংশগুলো, এই অ্যান্থারগুলো বাইরে ফ্রি অবস্থায় আছে, কিন্তু প্রত্যেকটার ফিলামেন্ট কিছুটা পর্যন্ত বাইরে বেরিয়ে আছে, কিন্তু বাদবাকি যে ফিলামেন্ট সবগুলো একসঙ্গে আছে, দিয়ে একটা মাত্র বান্ডিল তৈরি করেছে। এটা একটা বান্ডিল। ওই জন্য বলছে যদি একটা বান্ডিল তৈরি করে, কোনগুলো? ফিলামেন্টগুলো। যেসব ফুলের ক্ষেত্রে অ্যান্থারগুলো ফ্রি অবস্থায় থাকবে কিন্তু তাদের ফিলামেন্টগুলো যুক্ত হয়ে একটা ব্রাঞ্চ বা বান্ডিল করবে, তখন সেটাকে আমরা বলবো মোনাডেলফাস। যেমন আমরা দেখতে পাবো কোথায়? জবা ফুলের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এবারেতে আমরা এখানেতে পড়াশোনাতে জায়গাটাতে চলে আসি, যেখানেতে আমরা পড়ছিলাম। দেখো এইখানেতে এবারেতে ডায়াডেলফাস, তাহলে মোনাডেলফাস হয়ে গেল। ডায়াডেলফাস মানে ডাই মানে দুই, ডেলফাস মানে হচ্ছে ব্রাঞ্চ বা বান্ডিল। যদি কোনো ফুলের ক্ষেত্রে দেখা যায়, যেমন মটর গাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে 9টা ফিলামেন্ট একসঙ্গে একটা ব্রাঞ্চ তৈরি করেছে। এইখানেতে এটা 9টা ফিলামেন্ট একসঙ্গে থেকে একটা ব্রাঞ্চ তৈরি করেছে, এটা একটা ব্রাঞ্চ। আর এটা একটা ফিলামেন্ট, এটা একটা ব্রাঞ্চ তৈরি করেছে, মানে মোট দুটো ব্রাঞ্চ তৈরি করেছে। ওই জন্য এটাকে আমরা ডায়াডেলফাস বলি। যেমন কোথায় দেখতে পাওয়া যাবে? পি গাছে। পি মানে হচ্ছে যে আমাদের মটরশুঁটি বা অপরাজিতা, এইসব গাছগুলোতে ডায়াডেলফাস কি স্ট্যামেন দেখতে পাওয়া যাবে। আর পলি মানে অনেক, অর্থাৎ যখন অনেকগুলো গুচ্ছ থাকবে। দেখো এখানে আমি 3টে গুচ্ছ এঁকেছি, একটা গুচ্ছ, এখানে একটা গুচ্ছ, দুটো, এখানে একটা গুচ্ছ, 3টে। তাহলে যখন কোনো উদ্ভিদের ক্ষেত্রে তার যে অ্যান্ড্রোসিয়াম বা পুংকেশর চক্র আছে, তার ভেতরেতে স্ট্যামেনের যে ফিলামেন্টগুলো যুক্ত হয়ে যদি 3টে বা 4টে অর্থাৎ দুটোর বেশি ব্রাঞ্চ তৈরি করে, তখন সেটাকে আমরা বলবো পলিয়াডেলফাস। উদাহরণ হচ্ছে তুলো আর লেবু। তুলো আর লেবু, ঠিক আছে? তাহলে এতটুকু এই জায়গাটাতে মনে রাখতে হবে কি না, অ্যান্ড্রোসিয়াম যেটা আছে সেটাকে আমরা যদি 3 রকম ভাগে ভাগ করি, তাহলে এটাকে 3 রকম ভাগে ভাগ করা হয়, মোনাডেলফাস, ডায়াডেলফাস এবং পলিয়াডেলফাস। তার একটা করে উদাহরণ মনে রাখতে হবে, জবা, পি, আর এখানে তুলো বা লেবু। বোঝা গেল? এখান থেকে কিন্তু আবার কোশ্চেন্স দেয়, ওইটুকুটা ওই জায়গাটাতে শুধু পড়বে, আর এখানে দরকার নাই। এবারে গায়নেসিয়ামে এই অংশটাতে আমরা জানি যে গায়নেসিয়ামে অ্যাকচুয়ালি ওভারি দেখতে পাওয়া যাবে। এই যে আমরা এখানেতে পড়েছি ওভারি, সবার শেষ পার্ট হচ্ছে ওভারি। ওভারি যেটা আছে, এই ওভারির ভেতরেতে ওভিউল বা ডিম্বাণু থাকে, এবং পরবর্তীকালে এই ডিম্বাণুটাই নিষেকের ফলেতে জাইগোট তৈরি করে। এটা আমরা পড়েছি 12-তে। এখানে তো একটা ছবির মাধ্যমে দেখানো হয়েছে যে এটা যদি স্টিগমা হয়, গোল মতো অংশ সবার ওপরের পার্ট, তার নিচের দিকে লম্বা একটা পার্ট থাকবে যেটাকে স্টাইল, এবং নিচের দিকে আমরা দেখতে পাবো এখানেতে ওভারি দেখা যাবে। ওভারির ভেতরেতে ওভিউল এখানেতে থাকে, ওভারির ভেতরেতে ওভিউল থাকে, এবং এই ওভারি যে অংশটা যেটা নিচের একটা অংশের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে, এটাকে আমরা বলবো থ্যালামাস। THALLAMUS, থ্যালামাস। বোঝা গেল? তাহলে একটা থ্যালামাস বা রেসিপটাকেলও বলা হয় অনেক সময়তে। দুটো টার্ম মনে রাখবে, একটা হচ্ছে থ্যালামাস আর একটা হচ্ছে রেসিপটাকেল। রেসিপটাকেল, রেসিপটাকেল বা থ্যালামাসের উপরেতে ফিমেল পার্ট যেটা আছে, ওভারি স্টাইল স্টিগমা, এটা সাজানো অবস্থাতে থাকে। এই গেল আমাদের ফুলের যে 4টে অংশ সেই সম্পর্কে, এবং তাদের কিছু অংশ আমরা পড়লাম। যেমন এটার ইউনিট মেমব্রেনগুলোকে আমরা কি বলবো? মোনাডেলফাস, ডায়াডেলফাস আর পলিয়াডেলফাস। এখানেতে যেমন পড়লাম থ্যালামাস বা রেসিপটাকেল বলা হবে, 3টে অংশ নিয়ে তৈরি। এই অংশগুলো এখানেতে শুধু জাস্ট পড়বে। এবারেতে আমরা চলে আসবো মরফোলজিতে, আমরা যে যে অংশগুলো পড়ি। দেখো এবারেতে দেখো এই ওভারি বা গায়নেসিয়ামের এই অংশটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে নিটে তো বারবার কোশ্চেন দেয়, এখানেও তো কোশ্চেন দেওয়ার চান্স কিন্তু আছে। কি এটা না, ওভারি বা গায়নেসিয়াম এর পজিশন যেটা আছে,
এই পজিশনের উপর নির্ভর করে আমরা তিনটে ভাগে ভাগ করি কাকে, ফ্লাওয়ারকে। কি কি? একটা হচ্ছে এপিগাইনাস ফ্লাওয়ার, একটা হচ্ছে হাইপোগাইনাস ফ্লাওয়ার, আর একটা হচ্ছে পেরিগাইনাস ফ্লাওয়ার। তিনটের মধ্যে দেখো এবারেতে আমরা সবসময় এটা পড়ি যে এপি মানে হচ্ছে উপরে উপরে, আর হাইপো মানে নিচে। ঠিক আছে, যেমন দেখবে যে এপিডার্মিস, হাইপোডার্মিস, পড়েছো না? এপি মানে সবসময় ওপরের, ডার্মিস মানে হচ্ছে ত্বকের একটা লেয়ার, এপিডার্মিস মানে ওপরের লেয়ার, আর হাইপোডার্মিস মানে তার নিচের লেয়ার। এই দুটো জিনিস। এবার এইখানে তো দেখো এপি লেখা আছে একটাতে হাইপো লেখা আছে, নিশ্চয়ই এপি মানে ওপরে হবে, হাইপো মানে নিচে হবে। আর একটা আছে পেরি, মানে এই দুজনের মাঝখানের এটা হচ্ছে পেরি। এবারেতে আসবো গায়নেসিয়াম। এই যে গাইনাস মানে ফিমেল পার্টের কথা বলেছে, মানে গায়নেসিয়াম থেকে এসছে গাইনাস। তাহলে এপিগাইনাস ফ্লাওয়ার কাকে বলবো? আগে উদাহরণ পড়বো, এপিগাইনাস, হাইপোগাইনাস এবং পেরিগাইনাস। সব থেকে ভালো একটা উদাহরণ দেখো, এখানে তো আমি একটা ছবি এঁকেছি। এটা হচ্ছে কিসের? কুমড়ো ফুল লাগছে না? কুমড়ো ফুলের একটা মোটামুটি একটা ছবি এখানেতে দেখানো হয়েছে। এটা হাইপোগাইনাস ফ্লাওয়ার বলা হবে। তাহলে কুমড়ো ফুলের ছবি, হাইপোগাইনাস ফ্লাওয়ার। কেন হাইপোগাইনাস এবার বলবো। দেখো এখানেতে বলা হচ্ছে এই যে অংশটা, এটা যেটা কুমড়ো বলা হয় বা লাউ, যাই হোক না কেন, কুমড়ো বা লাউ যেটা আছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ওভারি। তাহলে ফিমেল পার্টের নিচের অংশটা যেটা আছে এটা হচ্ছে ওভারি, এবং এই ওভারির ওপরেতে দেখো এটা হচ্ছে ক্যালিক্স লেখা আছে। দেখো ওভারির ওপরে ক্যালিক্স হয়, ওভারির ওপরেতে এইটা হচ্ছে পাপড়ি, এটা পেটাল, পাপড়ি। তাহলে বৃতি এবং দলমণ্ডল এই দুটোই ওভারির ওপরেতে হয়েছে। বোঝা গেল? তাহলে ওভারিটা কি কোথায়? বৃতি আর দলমণ্ডলের নিচে। এটার উপরে বৃতি আর দলমণ্ডল, মানে বৃতি আর দলমণ্ডলের নিচে গায়নেসিয়াম আছে। ঠিক আছে, এটাই আমাকে বলতে হবে যে হাইপো মানে হচ্ছে নিচে, আর গাইনাস মানে হচ্ছে ফিমেল পার্ট। কোনটা? না ওভারি। তাহলে ওভারির পজিশন যদি বৃতি এবং দলমণ্ডলের নিচে থাকে তখন সেটাকে আমরা বলবো হাইপোগাইনাস ফ্লাওয়ার। বোঝা গেল? হাইপো মানে নিচে, আর গাইনাস মানে ফিমেল পার্ট যেটা আছে সেটা নিচে থাকবে। কার নিচে? বৃতি, দলমণ্ডল, পুংকেশর যা যা আছে সবার নিচে যদি থাকে তখন সেটাকে আমরা বলবো হাইপোগাইনাস ফ্লাওয়ার। এই একটা বুঝলে বাকিগুলো সব বোঝা হয়ে গেল। তাহলে এটা যদি হাইপোগাইনাস হয়, এপিগাইনাস কি হবে? এপি মানে ওপরে, আর গাইনাস মানে ওভারির কথাটা বলা হয়েছে। তাহলে ওভারি যদি ওপরে হয়, এই যে ওভারি ওপরে, ওভারির নিচে থেকে এখানেতে বেরিয়েছে, এটা পেটাল, এটা ক্যালিক্স, মানে বৃতি আর দলমণ্ডল যেটা আছে সেটা ওভারির নিচে বেরিয়েছে, তখন সেটাকে আমরা বলবো এপিগাইনাস ফ্লাওয়ার। উদাহরণ কি? জবা। আচ্ছা, আর একটা হচ্ছে পেরিগাইনাস, মানে এপিগাইনাস আর হাইপোগাইনাসের মাঝামাঝি যদি হয়, মানে ধরো এইখানেতে ওভারি আছে, এই ওভারির উপর থেকেও বৃতি দলমণ্ডল বেরোবে না, নিচে থেকেও বৃতি দলমণ্ডল বেরোবে না। কোথা থেকে বেরোবে? এই জায়গাগুলো থেকে যদি বৃতি দলমণ্ডল বেরোয়, মানে মাঝখানের অংশ থেকে বৃতি দলমণ্ডল বেরোলো, মাঝখানের অংশ থেকে যদি বৃতি দলমণ্ডল পুংকেশর এগুলো বের হয় তখন সেটাকে আমরা বলবো, সেই ফুলটাকে বলবো পেরিগাইনাস ফ্লাওয়ার। যেমন উদাহরণ হচ্ছে যে পাম, যে কোনো নারকেল গাছ, তাল গাছের ক্ষেত্রে আমরা দেখি পেরিগাইনাস ফ্লাওয়ার। তাহলে ফ্লাওয়ার আগে পড়েছি ইউনিসেক্সুয়াল, বাইসেক্সুয়াল। ঠিক আছে, আবার দেখবে পড়েছি অ্যাক্টিনোমরফিক, জাইগোমরফিক, ওখানে পড়েছি। আবার এখানেতে পড়ছি তিন রকম, একটা হচ্ছে হাইপোগাইনাস, একটা এপিগাইনাস, আর একটা পেরিগাইনাস। এই তিনটে টার্ম এখানেতে মনে রাখতে হবে। আচ্ছা, এবারেতে দেখো বলছে যেসব হাইপোগাইনাস, যেমন উদাহরণ কি? কুমড়ো গাছ। ধরো কুমড়ো গাছের ক্ষেত্রে হাইপোগাইনাস দেখা যাবে। এই হাইপোগাইনাসের ক্ষেত্রে কি রকম ওভারি দেখা যায়? কোশ্চেন দেয় যে কি রকম ওভারি দেখা যাবে? ওভারি দেখা যাবে ইনফেরিয়র। আচ্ছা, এপিগাইনাসের ক্ষেত্রে সুপেরিয়র ওভারি। সুপেরিয়র মানে উপরে, সুপেরিয়র মানে উপরে, আর ইনফেরিয়র মানে নিশ্চয়ই নিচে হবে, এটা ঘটনা। তাহলে সুপেরিয়র ওভারি। আচ্ছা, এখানেতে দেখো এপিগাইনাসে ওভারি কি উপরে আছে, তার নিচে সব কিছু আছে। তো তাহলে উপরে ওভারি বলে আমরা এটাকে সুপেরিয়র ওভারি বলতে পারি, মানে উপরে ওভারি আছে। তাহলে এটা কি হবে? ওভারি নিচে আছে, মানে বৃতি দলমণ্ডলের নিচে আছে, ওই জন্য আমরা এটাকে ইনফেরিয়র ওভারি বলি। আর এই দুটোর মাঝখানে আছে সেমি ইনফেরিয়র বা সেমি সুপেরিয়র ওভারি। বোঝা গেছে কাহিনীটা? তাহলে আমরা ওভারি ওপর ডিপেন্ড করে, যে ওভারি বৃতি এবং দলমণ্ডলের উপরে আছে নাকি বৃতি এবং দলমণ্ডলের নিচে আছে, নাকি বৃতি দলমণ্ডলের যে জায়গা থেকে উৎপত্তি হচ্ছে সেটা ওভারি ঠিক মাঝখান থেকে, তার উপর নির্ভর করে আমরা
ফ্লাওয়ারকে 3টে ভাগে ভাগ করেছি। এই 3টে ভাগের নাম এবং তাদের উদাহরণ এবং কি রকমের ওভারি আমরা দেখতে পাবো সেইগুলোর নামগুলো একটু পড়ে রাখতে হবে। বোঝা গেল? এবার হচ্ছে অ্যাস্টিভেশন। অ্যাস্টিভেশন থেকে কি রকম? অ্যাস্টিভেশন বলতে অ্যাকচুয়ালি কি? অ্যাস্টিভেশন বলছে, দেখো আমরা যে বৃতি পড়লাম কিছুক্ষণ আগে, দলমণ্ডল পড়লাম, এই দুটো অংশ, এই বৃতি দলমণ্ডল এর সজ্জাকরণ, অ্যারেঞ্জমেন্ট। ইলেভেনের একটা চ্যাপ্টার আছে দেখবে, ট্যাক্সোনমি, আমরা পড়েছি। ট্যাক্সোনমি মানে হচ্ছে যে অ্যারেঞ্জমেন্ট এর রুল, বিন্যাস বিধি। বিন্যাস মানে অ্যারেঞ্জমেন্ট, সজ্জাকরণ। তাহলে বৃতি এবং দলমণ্ডল এদের যে সজ্জাকরণ, এটাকে আমরা বলবো অ্যাস্টিভেশন। অ্যাস্টিভেশনের ভাগের নামগুলো মনে রাখতে হবে। কি কি? খুবই সহজ: টুইস্টেড, ভ্যালভেট, ইমব্রিক্যাট, কুইনক্যান্সিয়াল এবং ভ্যাক্সিলারি, হ্যাঁ, বা ভ্যাক্সিলাম। তার মধ্যে এটা হচ্ছে খুবই ইজি মনে রাখা যায়। কোনটা? ভ্যাক্সিলারি যেটা আছে সেটা খুবই ইজি, যেটা মনে রাখা যায়। ভ্যাক্সিলারি কোথায় দেখা যাবে? মনে রাখবে পি, মটর। তাহলে মটর গাছ বা অপরাজিতা বলতে পারো তুমি, অপরাজিতা। মটর আর অপরাজিতা ভাই ভাই। তাহলে মটর বলো, অপরাজিতা বলো, তাদের ক্ষেত্রে যে অ্যাস্টিভেশন দেখতে পাওয়া যাবে তাকে বলবো আমরা ভ্যাক্সিলারি অ্যাস্টিভেশন। এই ভ্যাক্সিলারি অ্যাস্টিভেশনে 3টে লোক থাকবে। কে কে? একটা হচ্ছে ভ্যাক্সিলাম, একটা উইং, একটা হচ্ছে কিল, KILL, কিল। ভ্যাক্সিলাম, উইন আর কিল। দেখো অপরাজিতা বা মটরের ক্ষেত্রে আমরা যদি ফুলটা দেখি, ঠিক মোটামুটি এরকম টাইপের হয়, যার ভেতরেতে আমরা 3টে অংশ দেখতে পাবো। একেবারে ছোট্ট অংশ যেটা, তার নাম হচ্ছে কিল, যেটা একেবারে নিচের দিকে অংশে থাকে, এটা কিল। এটা কিলকে দুদিক থেকে ঘিরে থাকে দুটো পাপড়ি, যার নাম হচ্ছে উইং। পাখনার মতো কিলটাকে ঘিরে থাকে দুদিকে দুটো, যার নাম উইং। আর এই উইংকে ঘিরে থাকে সব থেকে বড় একটা অংশ বা পাপড়ি, যেটার নাম হচ্ছে সুপিরিয়র। বোঝা গেল? বা ভ্যাক্সিলাম। এই 3টের লোকের নাম মনে রাখতে হবে: কিল, উইং, সুপিরিয়র। এই 3টে অংশ মানে পাপড়ির 3টে নাম। দেখবে যে তোমার পি গাছ বা আমরা অপরাজিতা গাছ যদি দেখি, তার দেখবে যে একটা বড় পাপড়ি থাকে, তার ভেতরে ছোট ছোট দুটো পাপড়ি থাকে। তো ওই 3টে পাপড়ির নাম কি? একটা কিল, একটা উইং, একটা সুপিরিয়র। এই 3টে নিয়ে ভ্যাক্সিলারি তৈরি হয়, যেটা দেখতে পাওয়া যাবে পি এবং অপরাজিতার গাছের ক্ষেত্রে, এটা দেখতে পাওয়া যাবে। বোঝা গেল? একটা ফ্লাওয়ার যেটা অ্যাস্টিভেশন, ভ্যাক্সিলারি। আর পরে রইল আমাদের মোট 4টে। এই 4টের মধ্যে প্রথমে আমাকে টুইস্টেড বুঝতে হবে, তাহলে সবগুলো বোঝা যাবে। টুইস্টেড মানে হচ্ছে যে কি না, যখন এখানে দেখো আমি কি এঁকেছি, 1টা 2টো 3টে 4টে 5টা, এই 5টা হচ্ছে বৃতি। মানে বৃতির 5টা অংশ নিয়ে একটা বৃতি হয়, মানে বৃত্তাংশ। 5টা বৃত্তাংশ নিয়ে একটা বৃতি। এবারেতে এই বৃত্তাংশের প্রত্যেকটা কোণের দিকে ভালো করে লক্ষ্য করতে হবে। যদি এটা 1 নম্বর বৃত্তাংশ হয়, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 নম্বর বৃত্তাংশ। প্রথম বৃত্তাংশের এই যে কোণটা, এটা দেখো বাইরে আছে, আর এই কোণটা ভেতরে আছে। এই কোণটা বাইরে, পরেরটাও এই কোণটা ভেতরে, এই কোণটা বাইরে, এই কোণটা ভেতরে, এই কোণটা বাইরে, এই কোণটা ভেতরে। এটা দেখো ভেতরে, এই কোণটা বাইরে। অর্থাৎ বলা হচ্ছে বৃতি বলো, আমরা এখানে কি বললাম যে অ্যাস্টিভেশন মানে বৃতি আর দলমণ্ডল সজ্জাকরণ। আমি এখানেতে বৃতি দিয়ে উদাহরণ দিয়ে বলছি যে টুইস্টেড অ্যাস্টিভেশন কাকে বলবো? যখন বৃতির 5টা যে বৃত্তাংশ আছে, প্রত্যেকটা বৃত্তাংশের যে কিনারা, একটা কিনারা বাইরের দিকে থাকবে আর একটা কিনারা ভেতরের দিকে থাকবে। এরকম করে 5জনই যদি এরকম ভাবে থাকে, একজনের একটা কিনারা বাইরে, পরবর্তী জনের আর একটা কিনারা ভেতরে, এরকম যদি থাকে, এই সজ্জাকরণটাকে আমরা বলবো টুইস্টেড। মানে একজন ভেতরে হলে একজন বাইরে, পরেরটারও একজন ভেতরে আর একজন বাইরে, এরকম যদি হয় তাহলে টুইস্টেড। দ্বিতীয় নম্বর হচ্ছে ভ্যালভেট। ভ্যালভেটটা কি? ভ্যালভেট হচ্ছে আমরা দেখতে পাবো কোথায়? এইখানেতে দেখো। ভ্যালভেট মানে এই যে কেউ ভেতরেও নাই বাইরেও নাই, মানে দুটো একটা আর একটার সঙ্গে যুক্ত অবস্থায় আছে। এই যে তাহলে 1 2 3 ধরো 4টে আছে, এই 4টে বৃত্তাংশ একটা বৃত্তাংশের সঙ্গে আরেকটা বৃত্তাংশ শুধু এইরকম যুক্ত অবস্থায় আছে, কেউ কাউকে ওভারল্যাপ করে ভেতরে বা বাইরে যায়নি, তখন সেটা ভ্যালভেট। তাহলে মোস্ট কমন যেটা সেটা ভ্যালভেট, একদম সিম্পল। কেউ কাউকে যদি ওভারল্যাপ করে একজন বাইরে একজন ভেতরে, মানে কিনারাগুলো একজন বাইরে একজন ভেতরে হয়, সেটা হচ্ছে টুইস্টেড। ইমব্রিক্যাট কি? যখন ইমব্রিক্যাট বলতে এখানেতে বোঝানো হয়েছে, দেখো যে এখানে দেখো 1টা 2টো 3টে 4টে যদি আমরা ধরি, সেই ক্ষেত্রে দেখানো হয়েছে যে একজন ভেতরে একজন বাইরে। এটার ক্ষেত্রে
একজন বাইরে একজন ভেতরে। এটার ক্ষেত্রে দেখো এটা আউটার আর এটা হচ্ছে ইনার, আর এটাও একটা বাইরে একটা ভেতরে। অর্থাৎ এখানে বোঝা গেল যে 5টা যদি বৃত্তাংশ হয় তার মধ্যে 3টে বৃত্তাংশ টুইস্টেড ফ্যাশনে থাকবে, 3টে বৃত্তাংশ টুইস্টেড ফ্যাশনে থাকবে। আর দুজন, একজন থাকবে পুরো বাইরে আর একজন থাকবে পুরো ভেতরে, একজন থাকবে পুরো বাইরে আর একজন থাকবে পুরো ভেতরে। দেখো এ আছে ইনারে, পুরোটাই ভেতরে, এই যে এই কিনারাটাও ভেতরে, এই কিনারাও ভেতরে, ওই জন্য এটাকে ইনার বলা হয়। আর এই কিনারা দেখো এটাও বাইরে, এই কিনারাটাও বাইরে, ওই জন্য এটা হচ্ছে আউটার। তাহলে ইমব্রিক্যাট মানেই হচ্ছে 3টে যে বৃত্তাংশ সেটা টুইস্টেড ফ্যাশনে থাকবে, যেটা এরকম ছিল টুইস্টেড ফ্যাশনে, একজন বাইরে একজন ভেতরে। বাকি যে দুজন থাকবে একজন ইনারে আর একজন আউটারে থাকবে। এরকমভাবে যদি সজ্জাকরণ থাকে বৃত্তি বা দলমণ্ডলের, তখন সেই সজ্জাকরণটাকে আমরা বলবো ইমব্রিক্যাট টাইপ অফ অ্যাস্টিভেশন। বোঝা গেল? আর একটা শুধু পড়ে রইল যেটা, সেটা হচ্ছে কুইনক্যান্সিয়াল। এখানেতে একজন টুইস্টেড থাকবে, দুজন বাইরে থাকবে, দুজন ভেতরে থাকবে। এটা যেমন এটা হলো 3জন টুইস্টেড, এখানে একজন টুইস্টেড হবে, দুজন আউটার দুজন ইনার অংশতে থাকবে। সেই রকম অ্যাস্টিভেশনকে আমরা বলবো কুইনক্যান্সিয়াল টাইপ অফ অ্যাস্টিভেশন। এটা অ্যাকচুয়ালি আমাদের দেখতে পাবো কোথায় না, আমরা যদি দেখি ক্যাকটাস, ক্যাকটাসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কুইনক্যান্সাইল টাইপ অফ অ্যাস্টিভেশন আমরা এখানেতে দেখতে পাবো। এইটুকুটা এখানেতে পড়ে রাখলে দেখো, হেই কি আছে, আমি বউকে ঘেমে যাচ্ছি, পড়া শুনছি না শুনছো না? ধরি পড়া এবার। আর মেয়ের এখানে একটা ফাঁকা জায়গা আছে, চলে আসো। এই তো এখানে পাখার সামনে তো, প্রতিদিনই পরের দিন। আজকে তাহলে কি হবে? অ্যাস্টিভেশন কে বুঝতে পারোনি বলো তো? খুব সহজে 1 মিনিটে আমি বলে নিই আর একবার। অ্যাস্টিভেশন মানে বৃত্তি বা দলমণ্ডলের সজ্জাকরণ। এর 5টা ভাগ। প্রথম ভাগ আমরা পড়েছি ভ্যাক্সিলারি, যেটা দেখা যায় অপরাজিতা বা আমাদের মটর গাছে, যার 3টে অংশ আমরা দেখতে পাবো, কিল, উইং আর সুপেরিয়র, বা আমাদের ওটাকে ভ্যাক্সিলাম বলা হয়। এটা কমপ্লিট। এবার আমরা শুরু করব টুইস্টেড থেকে, এই আস্তে, টুইস্টেড থেকে শুরু করব। এইখানেতে বললাম যে 5টা বৃত্তাংশ যদি তাদের কিনারাগুলো একটা বাইরে এবং একটা ভেতরে এইরকম সজ্জাকরণ থাকে, তখন সেটাকে টুইস্টেড বলা হবে। ভ্যালভেট মানে 5টা বৃত্তাংশের মধ্যে 5টা বৃত্তাংশই যদি একে অপরের সঙ্গে শুধু লেগে থাকে, গাটা শুধু লেগে থাকবে, তখন সেটাকে ভ্যালভেট বলবো। ইমব্রিকেট মানে কি না, 3টে টুইস্টেড ফ্যাশনে থাকবে, একটা বাইরে একটা ভেতরে। আর কুইনক্যান্সাইল টাইপের মানে একটা টুইস্টেড, দুটো বাইরে দুটো ভেতরে। বুঝা গেল? এটার উদাহরণ, ও ছবি দেখাই। ফ্লাওয়ার, এটা ডায়াগ্রাম। আগে একটা ডায়াগ্রাম দেখে তারপরে ফুল দেখাচ্ছি। যে কোনো একটা ডায়াগ্রাম ধরো, তুলে নাও, ওটা অস্পষ্ট। দেখো এটা ভ্যালভেট, এই যে লেগে লেগে আছে ফুলগুলো। টুইস্টেড মানে একটা কিনারা ভেতরে একটা কিনারা বাইরে, এরকম প্রত্যেকটারই এরকম থাকবে টুইস্টেড। ইমব্রিক্যাট
একজন বাইরে একজন ভেতরে থাকবে। এই যে এই পাপড়িটা দেখো, এটা এই যে এটা একদম ভেতরে, আর একজন থাকবে বাইরে। এই যে এটা আছে বাইরে, বাদ বাকি এটা 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 টুইস্টেড ফ্যাশনে আছে। কুইন ক্যান্সিয়াল টাইপ, এই যে এটা হচ্ছে একেবারে বাইরে, এটাও বাইরে, এটা ভেতরে, এটাও ভেতরে, এ আছে টুইস্টেড। দেখো এই কিনারাটা ভেতরে, এই কিনারাটা বাইরে, মানে টুইস্টেড। আর ভ্যাক্সিলারি মানে তিনজন থাকবে, একটা ছোট, একটা মাঝারি উইং, আর সব থেকে বড় একটা থাকবে, এটাকে বলা হবে ভ্যাক্সিলারি। এবারেতে এখানেতে যদি তোমরা নর্মাল ফ্লাওয়ার দেখো, যে কোনো ফ্লাওয়ার দেখলে বুঝতে পারবা। ভালো ছবি নেই। এই যে এখানেতে দেখো, এই জবা ফুলটা বোঝা যাচ্ছে। এটা কি ফ্যাশনে আছে বলবা দেখি। টুইস্টেড, দেখা যাক। কি ফ্যাশনে? টুইস্টেড। এই পাপড়িটার একটা কিনারা ভেতরে, এটা বাইরে, এই কিনারাটা ভেতরে, ওটা বাইরে, এই কিনারাটা ভেতরে, ওটা বাইরে, এই দিকের এই কিনারাটা ভেতরে, এটা বাইরে। প্রত্যেকটা পাঁচটা যে পাপড়ি আছে এদের সজ্জাকরণ টুইস্টেড ফ্যাশনেতে আছে। কিন্তু এই ফুলের যদি আমরা বৃতি দেখি, বৃতি নিচে সবুজ যে অংশটা, ওটা আবার ভ্যালভেট টাইপ, মানে একটার সঙ্গে একটা শুধু জুড়ে জুড়ে আছে, পাঁচটা বৃত্তাংশ জুড়ে জুড়ে থাকবে। চলো, তাহলে আমরা এইটা কমপ্লিট করলাম। এরপরেতে ফ্রুট সম্পর্কে ছোট্ট করে পড়বো, মানে যেখান থেকে কোশ্চেন দেয় আর কি। জাস্ট যে আমরা জানি আফটার ফার্টিলাইজেশন ওভারি ফ্রুট তৈরি করে। আফটার ফার্টিলাইজেশন ওভারি সেটা ফ্রুট তৈরি করবে, মানে ডিম্বাশয় ফল তৈরি করে। আর ডিম্বক কি তৈরি করে? বীজ। আচ্ছা, এবারেতে ফলের কটা অংশ, ফলের যে ত্বক আছে সেই ত্বকটাকে আমরা বলছি পেরিকার্প। ফলের যে ত্বক সেটাকে আমরা বলি পেরিকার্প। পেরিকার্প তিনটে অংশ নিয়ে তৈরি। এক নম্বরে একটা হচ্ছে এপিকার্প, দু নম্বরে মেসোকার্প, এবং তিন নম্বরে হচ্ছে এন্ডোকার্প। এখান থেকে জেনপাসের কোশ্চেন্স 2022 না 23 দিয়েছিল। এর মধ্যে মেসোকার্প যেটা আছে, এই মেসোকার্প যেটা, সেটা হচ্ছে আমের ক্ষেত্রে ভোজ্য অংশ, নারকেলের ক্ষেত্রে ওটা ভোজ্য অংশ নয়, অর্থাৎ ছোপরা। এই দুটো জায়গা থেকে কোশ্চেন দেয়। কোশ্চেন দেবে, ওই আঙুল কেটে নেবো, আঙুল চুপচাপ ওইদিকে একদম ঘুরবে না। দেখো, তাহলে যে কোনো ফলের তিনটে অংশ থাকবে, কিসের? পেরিকার্পের। এই পেরিকার্পের তিনটে অংশের মধ্যে একটা হচ্ছে মেসোকার্প। মেসোকার্প থেকে কোশ্চেন দেয়। কোশ্চেন দিয়েছিল যেটা যেটা হচ্ছে আমের ভোজ্য অংশ কোনটা। অপশানে এইগুলো ছিল। কি কি অপশানে ছিল? একটা ছিল পেরিকার্প, একটা এপিকার্প, একটা মেসোকার্প, আর একটা এন্ডোকার্প। তাহলে আমাকে কোশ্চেন যেটা দিয়েছিল সেটার অ্যান্সার হবে যে আমের যে ভোজ্য অংশ সেটা হলো মেসোকার্প। এবারেতে যদি বলে নারকোলের যে মেসোকার্প এটা ভোজ্য অংশ কি না, না অবশ্যই না, কারণ আমরা এখানে দেখছি যে নারকেলের যে মেসোকার্প আছে সেটা হচ্ছে নারকেলের ছোপরা, আর নারকেলের যে অংশটা আমরা খাই সেটা হচ্ছে কি? এন্ডো 3N যেটা এন্ডোস্পার্ম পড়েছো না? এন্ডোস্পার্মের গঠন তিন রকম ভাবে হয়, একটা হ্যালোবিয়াল, একটা নিউক্লিয়ার, আর একটা সেলুলার। তিনটে পড়েছো তো? 12 ছিল। একটা সেলুলার, একটা নিউক্লিয়ার, আর একটা হচ্ছে হ্যালোবিয়াল, মানে দুটোর মাঝখানে। এন্ডোস্পার্ম সবসময় 3N হয় কাদের ক্ষেত্রে? সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে। আমজাম কাঁঠালের ক্ষেত্রে সবসময় এন্ডোস্পার্ম 3N হয়, এটা আমরা জানি। এবারেতে যদি বলে নারকেলের ভোজ্য অংশ কোনটা, তখন অ্যান্সার হবে এন্ডোস্পার্ম। কি এন্ডোস্পার্ম? যদি ওখানেতে সলিড দেয়া থাকে সেটা হবে না, যদি লিকুইড দেয়া থাকে সেটা হবে। তাহলে নারকেলের
ভোজ্য অংশ, নারকেলের ভোজ্য অংশের নাম কি? তখন বলতে হবে নারকেলের ভেতরে যে লিকুইড এন্ডোস্পার্ম থাকে, এই লিকুইড এন্ডোস্পার্মটা হচ্ছে আমরা খাই। পরবর্তীকালে এই লিকুইড এন্ডোস্পার্ম যেটা আছে সেটা সেলুলার এন্ডোস্পার্মে কনভার্ট হয় পরবর্তীতে। যদি বলে এই এন্ডোস্পার্ম যেটা আছে লিকুইড এন্ডোস্পার্ম, এখানেতে কোন হরমোন দেখতে পাওয়া যায়, কোন প্ল্যান্ট হরমোন দেখা যায়, কে বলবে? সাইটোকাইনিন, বোঝা গেল? তাহলে এটা অন্যান্য চ্যাপ্টারেতে, মানে হরমোনের চ্যাপ্টার, প্ল্যান্টের হরমোনের চ্যাপ্টারে এটা আছে। এটা আমরা দেখবে যে ওই 12 চ্যাপ্টারে পড়বো, কিন্তু আমরা যেটা পড়ছি এখন 11-এর একটা চ্যাপ্টার, যে একটা উদ্ভিদের ফুল, ফল, পাতা, কাণ্ড, মূল এই সম্পর্কেতে আমরা একটা ডিটেলসে পড়ছি। সেখানেতে পড়ছি যে ফ্রুট কিভাবে তৈরি হবে। আমরা পড়লাম যে ফ্রুট বা ফল তৈরি হয় ডিম্বাশয়টা কনভার্ট হয়ে ফল তৈরি হয়। এবার কোশ্চেন যেখান থেকে দেবে যে ফলের যে পেরিকার্প আছে মানে বহিস্তক যেটা আছে সেটা 3টে পার্টের মধ্যে আমের ক্ষেত্রে কোনটা ভোজ্য অংশ, তোমাকে বলতে হবে মেসোকার্প। আর যদি বলে নারকেলের কোনটা ভোজ্য অংশ, তুমি বলবে এন্ডোস্পার্ম। ব্যাস এতটুকু। আর এখানেতে সেরকমভাবে করতে হবে না ফ্রুট পর্যন্ত। এবারে আর কি আছে দেখি, আর একটা আছে হয়তো কি নাই, মানে খুবই ছোট করে, এর ভেতরে আরো অনেক আছে, 2-3টে ক্লাস লাগবে সব শেষ করতে গেলে, 2-3টে ক্লাস লাগবে মরফোলজি। তাহলে এটা পড়ে আমরা কি করব, কোশ্চেন আলোচনা করব। কোশ্চেন আলোচনা করলে এগুলো তো থাকবেই, যেগুলো পড়া হয়নি থিওরি, কোশ্চেনের মাধ্যমে সলভ করে নিতে পারবো। বোঝা গেল? একটা দুটো ফ্যামিলির নাম জেনে রাখো, যে উদ্ভিদের অনেক রকম ফ্যামিলি হয়, তার মধ্যে 4-5টা ফ্যামিলির নাম, যেমন হচ্ছে সোলানেসি একটা ফ্যামিলি, ঠিক আছে? সোলানেসি একটা ফ্যামিলি। সোলানেসি ফ্যামিলির মধ্যে কে কে পড়ে? আলু, লঙ্কা, এই সব উদ্ভিদগুলোর যে ফ্যামিলি তার নাম সোলানেসি ফ্যামিলি। 2 নম্বর ব্রাসিকেসি ফ্যামিলি, ব্রাসিকেসি ফ্যামিলি মানে সর্ষের ফ্যামিলি ওটা। তারপরে ফ্যাবেসি হচ্ছে মটরশুঁটি বা অপরাজিতা, এই উদ্ভিদগুলোর ফ্যামিলির নাম হচ্ছে ফ্যাবেসি ফ্যামিলি। মালভেসি ফ্যামিলি হচ্ছে জবা, মানে আমরা যে উদ্ভিদগুলোর নাম জানি তারা কি ফ্যামিলিতে পড়ে ওটা শুধু মনে রাখলে। মালভেসি ফ্যামিলি এটা হচ্ছে জবা। আরেকটা হচ্ছে পোয়েসি হচ্ছে ধান এবং বাঁশ, এরা পোয়েসি ফ্যামিলিতে পড়ে। এবার এতে এই ফ্যামিলির নাম পড়ে এখানেতে একটা কোশ্চেন এরকম দিতে পারে যে নিম্নলিখিত ফ্যামিলিগুলোর মধ্যে কোনটা একবীজপত্রীদের ফ্যামিলি, এগুলোর মধ্যে কোনটা একবীজপত্রীদের ফ্যামিলি? সর্ষে হবে? সর্ষের ভোট কে কে দিয়েছে বলো, কারণ কোনটা মনে হয় বলো তো? ধান, এই যে ধান, আগের দিন পড়েছিলাম একবার, আগের দিন পড়তে বলেছিলাম মনোকট আর ডাইকট। তাহলে এখানেতে এই যে 1, 2, 3, 4, 5টা আমরা যে লিখেছি তার মধ্যে একটাই মাত্র মনোকট আছে বা একবীজপত্রী, সেটা হচ্ছে পোয়েসি, এটাই হচ্ছে শুধু মনোকট, বাদবাকি এগুলো সব ডাইকট। এটাই শুধু মনোকট, বাদবাকি সব ডাইকট। বোঝা গেল? আর একটা ফ্যামিলির আমি নাম যদি চাই, ধরো এইরকম কোশ্চেন্স দেয়, প্লাসেন্টেশন শুনেছো না? প্লাসেন্টা তো শুনেছো, হ্যাঁ। আমরা অ্যানিমেলের ক্ষেত্রে প্লাসেন্টা পড়েছি, উদ্ভিদের ক্ষেত্রেও প্লাসেন্টা থাকে এবং প্লাসেন্টার যে সজ্জাকরণ তাকে বলা হয় প্লাসেন্টেশন। বুঝা গেল? এই প্লাসেন্টেশনের মধ্যে একটা প্লাসেন্টেশন থাকে যার নাম হচ্ছে বেসাল প্লাসেন্টেশন। কারণ ফ্যামিলি থেকে কোশ্চেন যখন করবে এরকম একটা দিতে পারে যে বেসাল প্লাসেন্টেশন কোন উদ্ভিদের কোন ফ্যামিলিতে দেখা যায়। একটাই ফ্যামিলি থাকে যেখানেতে বেসাল প্লাসেন্টেশন দেখা যায়, তোমাকে বলতে হবে তখন কম্পোজিট ফ্যামিলি। ঠিক আছে? কম্পোজিট ফ্যামিলি।
এই ফ্যামিলির আন্ডারে কারা পড়ে? সূর্যমুখী মানে সানফ্লাওয়ার। এটা এক্সাম্পল। তাহলে এটা হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলির নাম হচ্ছে কম্পোজিট, যার উদাহরণ হচ্ছে সানফ্লাওয়ার। অনেক সময়তে দেয় যে বেসাল টাইপ অফ প্লাসেন্টেশন উদ্ভিদের কোন ফ্যামিলিতে দেখা যায়, তখন তোমাকে বলতে হবে কম্পোজিট, বা এটার আরেকটা নাম আছে অ্যাস্টেরেসি। কম্পোজিটের আরেকটা নাম হচ্ছে অ্যাস্টেরেসি। এগুলো লিখে নেবে, কারণ এগুলো লেখা নাই, চলে যাবে, উড়ে চলে যাবে। তাহলে বেসাল প্লাসেন্টেশন দেখা যায় একটা ফ্যামিলি, যার নাম হচ্ছে কম্পোজিট, ওরই আরেকটা নাম হচ্ছে অ্যাস্টেরেসি, ফ্যামিলির নাম। আর একটা উদাহরণ লিখে নাও, যেটা উদাহরণ হচ্ছে যে কি সানফ্লাওয়ার। এটা এত ভালো করে পড়ছি কেন? এটা এবং অ্যানাটমিটা একটু ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন, আগের দিনে কোশ্চেন আলোচনা করেছিলাম বোধহয় কিছুটা, প্রচুর কোশ্চেন এখান থেকে আসে। বোঝা গেল? 11-এর এই দুটো চ্যাপ্টার অমিট করাই যাবে না। যেমন 11-এর একটা চ্যাপ্টার হচ্ছে সেল, এটা অমিট করা যাবে না। সেল থেকে প্রত্যেক বছর দুটো করে কোশ্চেন, একটা করে কোশ্চেন আসবেই আসবে। অনেকবার 3টে কোশ্চেনও দিয়েছে, মানে সেল আমাকে অমিট করা যাবে না 11-এর একটা চ্যাপ্টার। 11-এর আর দুটো চ্যাপ্টারের মধ্যে, এখন দুটো হয়ে গেছে, আগে একটা ছিল, যেটা হচ্ছে মরফোলজি এবং অ্যানাটমি, মানে উদ্ভিদের গঠনগত বৈশিষ্ট্য যেটা আছে, মানে ফুল ফল কাণ্ড পাতা, এইখান থেকে দুটো একটা কোশ্চেন থাকবেই থাকবে, মানে এখান থেকে বাদ যাবে না। এই দুটো চ্যাপ্টার করলে মোটামুটি আমি 3-4টে কোশ্চেন পেতে পারি। বোঝা গেল? ভালো করে করতে হবে এই জায়গায় দুটো চ্যাপ্টার। এবারেতে মক টেস্টে দেখে বলছি, দাঁড়াও, ঠিক মনে করালে। তবু তোমরা পড়ে রাখবে, সিলেবাসটা বলে দিই। সুভাষ স্যার, দেখো পরবর্তীকালে মানে পরে যে এক্সাম, সেটা ক্লাসিফিকেশন হবে। যাও, ক্লাসিফিকেশন, বায়ো মলিকিউলস, বায়োমলিকিউলস, সেল ডিভিশন, রেচন যেটা এক্সক্রিউটরি সিস্টেম, রেচন মানে কিডনি, আর একটা হচ্ছে অ্যানাটমি। অ্যানাটমি কিসের? প্ল্যান্ট অ্যানাটমি। অ্যানিম্যালেরও হয়। প্ল্যান্ট অ্যানাটমি মানে ওই জাইলেম ফ্লোয়েম যেখানে থাকছে ওই পার্টটুকু, শুধু জাইলেম ফ্লোয়েমের পার্টটুকুটা, মানে আজকে যেটা পড়লাম এইটুকু পার্টটা না, এই পার্টটা না, এরপরে আরেকটুকু পার্ট আছে, যে গাছকে কাটা হলে তার ভেতরেতে কি কি সেল দেখতে পাওয়া যাবে, তাদের কাজ কি, জাইলেম ফ্লোয়েম সম্পর্কে শুধু, ওটা হচ্ছে অ্যানাটমি আর কি। মোট এই 5টা নেক্সটে তোমাদের পরীক্ষা হবে, মানে ওদের ক্ষেত্রে মক 9 হবে। সেল ডিভিশনে শুধু সেল ডিভিশন আছে, নট সেল হবে না, সেলের অর্গানেল স্যান্তান এগুলো হবে না, এটা আগে হয়ে গেছে আগের বারে। ওই জন্য এবারে হবে শুধু সেল ডিভিশন, মিওটিক মাইটোটিক সেল ডিভিশন, ওইটুকুটা। ক্লাসিফিকেশনের ভেতরেতে যত ক্লাসিফিকেশন আছে সব, বোঝা গেল? যত ক্লাসিফিকেশন আছে, মানে এর ভেতরেতে অ্যানিম্যালও পড়বে প্লাস প্ল্যান্টও পড়বে। অ্যানিম্যাল এবং প্ল্যান্ট এই দুটোই কিন্তু এই ক্লাসিফিকেশনের আন্ডারেতে পড়বে। এই মোট 5টা জায়গা থেকে কোশ্চেন্স কিন্তু হবে। এরপরে তোমাদের আমার ক্লাস কবে আছে? শনিবারে। এক্সাম শনিবারে হওয়ার কথা, আই থিঙ্ক হবে না, কারণ আজকে মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, কোনো স্যার কোশ্চেন দেয়নি, তো এখন এই 3 দিনে কোশ্চেন হয়ে হবে না, হয়তো 2-3 দিন আর দেরি হবে হয়তো। তো ততদিন করতে আমরা পড়ে ফেলতে পারবো অনেকটা। যেমন ধরো বায়োমলিকিউলস, যেটা এখান থেকে আগে কোশ্চেন দিত, এখন বায়োমলিকিউলস থেকে সেভাবে কোশ্চেন্স দেয় না। বায়োমলিকিউলস মানে কি? ওই যে কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট, ওখান থেকে যে ডিটেলসে কোশ্চেন্স আসতে পারে, ওটা হচ্ছে বায়োমলিকিউলসের চ্যাপ্টার। এটা থেকে সেভাবে কোশ্চেন্স কিন্তু দেয় না আমাদের জেন পাসের ক্ষেত্রে বলছি, এখনকারের, আগে দিত কিন্তু এখান থেকে।
সেল ডিভিশনটা একটু পড়তে হবে, কারণ সেলের ভেতরেতে আছে, সেল ডিভিশনটা একটু পড়ে রাখবে। রেচন থেকে খুব কম একটা দিতে পারে, রেয়ার দিতেও পারে, নাও দিতে পারে, এরকম। তো বায়োমলিকিউলসের ক্ষেত্রে আমি 2-3 বছরেতে কই দেখতে পাইনি কিছুই। ঠিক আছে, ক্লাসিফিকেশনটা করতে হবে, এটা ইম্পর্টেন্ট, কারণ এটা অনেক বড় চ্যাপ্টার। এখান থেকে 2-3টে কোশ্চেন থাকবেই থাকবে, মাস্ট। অ্যানিমাল থেকে একটা থাকবে, প্ল্যান্ট থেকে একটা থাকবে, থাকবেই এখান থেকে। বুঝা গেল? ক্লাসিফিকেশনটা করতে হবে। আর এখানেতে আমরা এটাও করব, অ্যানাটমি। তাহলে এই 5টা লিখে নাও। 5টা হচ্ছে পরের দিন বলছে যেদিনেতে এক্সাম হবে, এই 5টাই এক্সাম হবে। দেখো কিছু কোশ্চেন্স করব। এটা 2টো চ্যাপ্টার মিলে কোশ্চেন দেওয়া আছে। দেখো যেগুলো পড়া হয় না এগুলো এখানেতে বলে দেবো। এখানেতে বলা আছে, দেখো, যে উদ্ভিদের দেহটি কেবলমাত্র মূল দিয়ে গঠিত, এমন একটা উদ্ভিদ তার কোনো পাতা নাই, শুধু মূল আছে, কি হবে? শুধু মূল দিয়ে গঠিত। উলফিয়া, পোডোস্টেমন, টেকোমা নাকি মোনোট্রপা? টেকোমা গাছ দেখেছো? হলুদ হলুদ ফুল হয়, মানে বড় গাছ। তাহলে ফুল হয় মানে পাতা আছে, কাণ্ড আছে। উলফিয়া পৃথিবীর সব থেকে ছোট উদ্ভিদের নাম হচ্ছে উলফিয়া, যার শুধুমাত্র গায়োনেসিয়াম থাকে। বুঝা গেল? শুধু গায়োনেসিয়াম থাকবে। হ্যাঁ ঠিক, মোনোট্রপা। দেখো এখানেতে তাহলে 2টো জিনিস এখানেতে জানলে, একটা এভাবে কোশ্চেন করতে হবে তোমাদেরকেও, যে মূল দিয়ে গঠিত কোনটা? তুমি বললে মোনোট্রপা, উদ্ভিদের নাম মনে রেখে দিলে, এটা মুখস্থ টাইপ। বুঝা গেল? জিকের মতো মুখস্থ টাইপ, যে মূল নাই, শুধু মূল দিয়ে তৈরি, একটা হচ্ছে মোনোট্রপা। আচ্ছা, এখান থেকে আর একটা জানতে পারো, এগুলো জানার দরকার নেই, উলফিয়াটা জানতে পারো, যে সব থেকে ক্ষুদ্রতম একটা উদ্ভিদের নাম, পৃথিবীতে সব থেকে ক্ষুদ্রতম উদ্ভিদ হচ্ছে উলফিয়া। এটা জলজ না স্থলজ বলতে হবে, একটা জলজ উদ্ভিদ হচ্ছে উলফিয়া। ঠিক আছে, হাঁস খেতে ভালোবাসে উলফিয়াকে। উলফিয়াতে না কোনো পাতা আছে, না কোনো রুট আছে, না কোনো কিছুই নাই, না স্টেম আছে, শুধুমাত্র ফুল আছে। তাও ফুলের কোন অংশটা? শুধুমাত্র স্টিগমা আছে আর ওভারি আছে। বুঝা গেল? তাহলে সব থেকে ছোট উদ্ভিদের নাম হচ্ছে উলফিয়া। ক্লিয়ার? লিখে নেবে এরকম ছোট ছোট করে, যে বলছি লিখে নেবে একটু করে, তাহলে কি হবে? ওই থিওরিগুলো আর মনে ভুলবে না। 2য় নম্বরে দেখো বলছে, ভ্রূণ মূল থেকে সৃষ্ট মূলকে আমরা কি বলি? কোনটা হবে? প্রধান মূল হবে, গুচ্ছ মূল হবে, অস্থানিক মূল হবে, না পত্রাশয়ী মূল হবে? পত্রাশয়ী মানে, পত্রা মানে পাতা, পাতাকে আশ্রয় করে যে মূল তৈরি হয়, যেমন পাথরকুচি, তাকে আমরা বলবো পত্রাশয়ী মূল। তাহলে সেটা নিশ্চয়ই ভ্রূণমূল থেকে তৈরি হয় না, পাতা থেকে তৈরি হচ্ছে। বুঝা গেল? ভ্রূণমূল কোনটা? ধরো আমি একটা ছোলা ভিজে দিয়েছি, 2 দিন পর ছোলার নিচের দিকে একটা সাদা মতো অংশ বেরিয়ে আসে, এই সাদা মতো অংশটাকে ভ্রূণমূল বলে। তাহলে যে কোনো বীজের প্রথম যে অংশটা বেরিয়ে আসে সেটা হচ্ছে ভ্রূণমূল। প্রথম যে অংশটা বেরিয়ে আসে যে কোনো বীজের, সেটা হচ্ছে ভ্রূণমূল। ভ্রূণমূল। আর উপরে কিছুদিন পর যেটা পাতা বেরোবে, এটা হচ্ছে ভ্রূণমুকুল। বলছে যদি কোনো বীজের যে ভ্রূণমূল আছে, এখান থেকে যদি মূল সৃষ্টি হয়, মানে মেন মূল যেটা রুট, এটা যদি সৃষ্টি হয় ভ্রূণমূল থেকে, তখন তাকে কি বলবো? প্রধান মূল। আর যদি ভ্রূণমূল থেকে সৃষ্টি না হয়, তাহলে কি বলবো? অস্থানিক মূল। তাহলে প্রধান মূলকে আমরা কি বলতে পারি? স্থানিক মূল। বুঝা গেল? তাহলে এখান থেকে কি বললাম? মূল 2টো ভাগে ভাগ, একটা স্থানিক মূল, একটা অস্থানিক মূল। স্থানিক মূল কোনটা? যেটা ভ্রূণমূল থেকে উৎপত্তি হয়েছে, যেটা ভ্রূণমূল থেকে উৎপত্তি হয় না তাকে কি বলবো? অস্থানিক মূল। আচ্ছা, তাহলে পাথরকুচির যে শিকড়, এটা কি অস্থানিক মূল না স্থানিক মূল? অস্থানিক মূল। কারণ কি? যে পাথরকুচির যে পাতা আছে সেখান থেকে মূল বেরোচ্ছে, ভ্রূণমূল থেকে মূল বেরোয় না তো, মানে বীজ থেকে তো মূল বেরোয় না, ওটা পাতা থেকে বেরোচ্ছে। তাহলে সেটা পত্রাশয়ী যেটা আছে মূল, এটাও 1 টাইপস অফ অস্থানিক
মূল। বোঝা গেল? গুচ্ছমূল কোথায় দেখা যায়? ধান জাতীয় গাছ, ধান, গুচ্ছমূল কোথায় দেখা যাবে? ধান গাছেতে দেখা যাবে গুচ্ছমূল। গুচ্ছমূল কি রকম মূল? সেটা স্থানিক মূল না অস্থানিক মূল? বলতে হবে গুচ্ছমূলও ওয়ান টাইপ অফ অস্থানিক মূল, কারণ গুচ্ছমূল কখনোই ভ্রূণমূল থেকে উৎপত্তি হবে না। কোথা থেকে উৎপত্তি হবে? ভ্রূণমূল এবং ভ্রূণমুকুল এই দুটোর মাঝখান থেকে, এই জায়গা থেকে উৎপত্তি লাভ করবে। ধান যদি আমরা দেখি, ধান গাছের, এটা ধরো ধান এরকম বোনা দেওয়া হয়েছে, এখান থেকে প্রথমের দিকে নিচের দিকে ভ্রূণমূল বের হয়, বের হবার কিছুদিন পর উপরের দিকে ভ্রূণমুকুল বের হবে। এবারেতে মেন কাহিনী ব্যাপার হলো এইখানেতে, এই জায়গাটা ভ্রূণমূল আর ভ্রূণমুকুল মাঝখান থেকে, এইখানটা থেকে, এখান থেকে এরকম সুতোর মতো কিছু রুট নিচের দিকে বেরিয়ে আসে। এই রুটগুলোকে বা মূলটাকে আমরা গুচ্ছমূল বলি। তাহলে গুচ্ছমূল এই ভ্রূণমূল এবং ভ্রূণমুকুলের মাঝখানের অংশ থেকে আসছে, কখনোই ভ্রূণমূল থেকে তৈরি হচ্ছে না। ওই জন্য গুচ্ছমূলকে আমরা অস্থানিক মূল বলবো। বোঝা গেল? দুটো কোশ্চেন্স পড়লাম, অনেক থিওরি পড়ে ফেললাম। কি কি তাহলে দেখো এখানেতে একটু রিভিশন করে ফেলি। তাহলে এখানেতে বললাম প্রথমেতেই যে কেবলমাত্র মূল থাকে মনোট্রপা, সব থেকে ছোট উদ্ভিদ উলফিয়া, ভ্রূণমূল থেকে যেটা তৈরি হবে সেই মূলকে প্রধান মূল, যদি ভ্রূণমূল থেকে তৈরি না হয় অস্থানিক মূল। অস্থানিক মূলের উদাহরণ কি? গুচ্ছমূল এবং পত্রাশয়ী মূল। হয়ে গেল? চলো এখানেতে তারপরেতে পটলের কাণ্ডজ মূল কোন ধরনের গুরুত্বপূর্ণ কাজ করে? পটলের কাণ্ড থেকে যে মূল বের হয় সেই মূল কি ধরনের কাজ করে? জননে সাহায্য করে, যান্ত্রিক কাজ করে, না সঞ্চয় সাহায্য করে? পটল গাছের কাণ্ড থেকে মূল বের হয়, এই মূলগুলো কিসে সাহায্য করে? জননে সাহায্য করে। বোঝা গেল? মেন ইম্পর্টেন্ট কোনটা? 4 নম্বরটা দাগ দিয়ে আছে কিছু কিছু, এগুলো পড়বো। বহুযোজী মূলত্র দেখা যায় কোথায়? এটা বলতে হবে। কোনটা? ডি, বি এবং সি। বি আছে কেয়ার ঠেসমূল, বটের ঝুড়িমূল। বি এবং সি বহুযোজী মূলত্র না, হবে না। তাহলে একটাই অপশান আছে, সেটা হবে এ, কচুরিপানা। দেখো এই কচুরিপানা এটা বহুযোজী মূলত্র দেখা যায়। অপশান বি, এটা যদি খুব ভালোভাবে পড়া হতো 2024-এর কোশ্চেন্সের অ্যান্সার দিতে পারতাম, তাই না? আগের দিন আমরা পড়েছি অনেকবার যে কেয়া গাছ এর বিজ্ঞানসম্মত নাম এসছে, যে কেয়া গাছের বিজ্ঞানসম্মত নাম কি? প্যান্ডানাস। কেয়া গাছে যে মূল দেখতে পাওয়া যায় অস্থানিক মূল, যেটা কেয়া গাছকে উল্টে যেতে দেয় না, এরকম একটা যান্ত্রিক মূল, তার নাম হচ্ছে ঠেসমূল। তাহলে কেয়া গাছ তার বিজ্ঞানসম্মত নাম কি? সেখানেতে যে অস্থানিক মূল দেখতে পাওয়া যায় তার নাম কি? ঠেসমূল। হয়ে গেল? আচ্ছা, বট গাছের ক্ষেত্রে যে বট গাছের বড় বড় ব্রাঞ্চ থাকে সেগুলো যাতে ভেঙে পড়ে না যায় নিচের দিকে, সেই জন্য ওর কাণ্ড থেকে কিছু মূল বের হয়, যেগুলো ওই কাণ্ডগুলোকে ভেঙে যেতে দেয় না, তাকে বলবো আমরা কি? ঝুড়িমূল। তাহলে বট গাছের দেখতে পাওয়া যাবে ঝুড়িমূল, কেয়া গাছের দেখা যাবে ঠেসমূল। যদি বলে যে ঠেসমূল কেয়া গাছ ছাড়া আর কোথায় দেখা যাবে, যেটা আমাদের এখানেতে চাষ হয়? ভুট্টা। ভুট্টার ক্ষেত্রে দেখবে ভুট্টার নিচের দিকে কাণ্ড থেকে এরকম মূল বের হয়। আখ গাছের দেখবে যে পর্ব থেকে মূল বের হয়। তাহলে আখ গাছ, কেয়া গাছ বলো, ভুট্টা গাছ বলো, ওদের ঠেসমূল দেখতে পাওয়া যাবে, ঝুড়িমূল দেখা যাবে বট গাছের ক্ষেত্রে। হয়ে গেল? এবারেতে কোশ্চেন এখানেতে আসছি, বহুযোজী মূলত্র দেখা যায় কোথায়? কোশ্চেনের অ্যান্সার হবে কচুরিপানা। এখন মূলত্র কি? মূলত্রকে আমরা ইংরেজিতে কি বলি বলতো? রুট ক্যাপ। কি বলি? রুট ক্যাপ। এটা হচ্ছে ধরো রুট, একটা মোটামুটি একটা স্ট্রাকচার রাখলাম। এটার এই অংশটা যেটা ফোলা অংশ এখানটাতে আছে, এই ফোলা অংশটা, এটাকে আমরা বলি রুট ক্যাপ। রুট ক্যাপকে ইংরেজিতে আমরা বলবো, এই বাংলাতে বলবো মূলত্র। হয়ে গেল? তাহলে কোনো একটা মূল যেটা যদি প্রধান মূল হয়, প্রধান মূলের একেবারে নিচের অংশ যেটা মাটির গভীরে যাচ্ছে, সেইখানেতে মূলটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার মাথাতে এক প্রকারের ক্যাপ বা টুপি লাগানো থাকে, যেটাকে আমরা রুট ক্যাপ বলছি, বাংলাতে আমরা বলছি মূলত্র। নর্মাল মূলত্র যেটা আছে সেটা হচ্ছে একটি লেয়ারের, কটা লেয়ার? একটি লেয়ার। মনে থাকবে এটা, যে রুট ক্যাপ প্রত্যেকটা উদ্ভিদের ক্ষেত্রে একটা লেয়ার দিয়ে তৈরি হয়। কিন্তু যদি কচুরিপানা দেখি,
ভুল হয়ে গেল। এটা অ্যান্সার হবে এটা। বহুযোজী মূলত্র হচ্ছে তোমার প্যান্ডানাসে দেখা যায়। ভুল, এটা হবে না, প্যান্ডানাসে। চলো তাহলে আরেকবার বলি এখানেতে যে বহুযোজী মূলত্র সম্পর্কে আমরা এখানেতে জেনে গেলাম যে মূলত্র মানে যে কোনো উদ্ভিদের মূলের অগ্রভাগে এক প্রকারের রুটের ক্যাপ দেখতে পাওয়া যায়, যেটা কি করবে, মূলটাকে প্রোটেকশন দেবে। এই রুট ক্যাপের ইংরাজি হচ্ছে মূলত্র। মূলত্র সবসময় একটা লেয়ারের হয়। যদি একটা লেয়ার বাদ দিয়ে অনেকগুলো লেয়ার পরপর থাকে তখন সেটাকে আমরা বলবো বহুযোজী মূলত্র। তাহলে মূলত্র যদি অনেকগুলো লেয়ারের হয় তখন সেটাকে বলবো বহুযোজী মূলত্র। এই বহুযোজী মূলত্র কেবলমাত্র কেয়া গাছে দেখা যাবে, কেয়া গাছে দেখা যাবে। কচুরি পানাতে এটা হবে না। কচুরি পানাতে তাহলে কি দেখা যাবে, এখানেতে দেখা যাবে যেটা, সেটা হচ্ছে রুট পকেট। লিখে নাও সব, রুট পকেট। এখান থেকে বহু কোশ্চেন্স পেয়ে গেলে যে তাহলে কচুরি পানাতে যে মূলত্র থাকে এই মূলত্রটাকে মূলত্র বলি না, কি বলি, রুট পকেট বলি। ঠিক আছে, রুট পকেট। আর বহুযোজী মূলত্র তাহলে এভাবে লেখো যে রুটের একেবারে নিচের অংশ যেটা যেটা মাটিতে প্রবেশ করতে রুটকে হেল্প করে তার নাম হচ্ছে রুট ক্যাপ বা মূলত্র। মূলত্র দুই রকমের হতে পারে। একটা মূলত্রকে আমরা বলি বহুযোজী মূলত্র, কারণ নর্মাল মূলত্র হচ্ছে একটা লেয়ারের থাকে। বহুযোজী মূলত্র অনেকগুলো লেয়ারের থাকে, যেমন উদাহরণ হচ্ছে কেয়া। আর কিছু ক্ষেত্রে দেখা যায় মূলত্রগুলো নষ্ট হয়ে যে রুট পকেট তৈরি করে, রুট ক্যাপের বদলে রুট পকেট তৈরি করে, যেমন উদাহরণ হচ্ছে কচুরি পানা। বুঝে গেল? এটুকুটা মনে রাখতে হবে। লিখে নাও যে বহুযোজী মূলত্র কার দেখা যায়, বলবে কেয়া। বলবে রুট পকেট কার দেখা যায়, বলবে কচুরি পানা। এটুকুটা শুধু মূলত্র প্রত্যেকটা উদ্ভিদের দেখতে পাওয়া যাবে। আচ্ছা, এবারেতে এই মূলত্রের ওপরে দেখো এইখানেতে সুতোর মতো ছোট ছোট অংশ আমি এঁকেছি, এটাকে কি বলে, রুট হেয়ার। রুট হেয়ার বলে। রুট হেয়ার বলে। তাহলে যেসব উদ্ভিদের মূলের মাঝখানের অংশ এইখানেতে সরু সুতোর মতো কিছু অংশ দেখা যায়, যাদেরকে আমরা বলি মূলরোম বা রুট হেয়ার। রুট হেয়ারের কাজ কি, জল সংগ্রহ করা, জল সংগ্রহ করা। নডিউলেটেড রুট। দেখো রুট সম্পর্কে এমনি নর্মালি আমরা পিডিএফে পড়িনি, এখানেতে দু তিনটে কোশ্চেনে প্রচুর কিছু রুট থেকে পড়ে ফেললাম। এটা ওটা লিখে নিয়েছো, রুট হেয়ার এটা লেখো। রুট হেয়ার যেটা, এটাকে আমরা মূলরোম বলি। মূলরোমের কাজ হচ্ছে জল এবং খনিজ লবণ সংগ্রহ করা, এবং মূলরোম সবসময় ইউনিসেলুলার। কোশ্চেন এটা দেয় যে মূলরোম কি রকম, ইউনিসেলুলার মানে একটা সেল দিয়ে, একটা মূলরোম একটাই সেল দিয়ে তৈরি, বুঝে গেছে, ইউনিসেলুলার, এককোষী। তাহলে মূলরোম সবসময় এককোষী হয়, মূলত্র একটা লেয়ারের হয়। কিন্তু এক্সেপশন কোথায় না, কেয়া গাছের ক্ষেত্রে বহুযোজী মূলত্র, কচুরিপানার ক্ষেত্রে রুট পকেট। ব্যাস, আর এখানেতে কিছু নাই। এবারেতে চলে আসবো পরবর্তী কোশ্চেন 6 নম্বরে। নডিউলেটেড রুট দেখা যায়, মানে রুটেতে নডিউলেশন দেখা যায়। নডিউলেশন মানে নাইট্রোজেন ফিক্সিং করতে পারবে এরকম। অর্বুদ, অর্বুদযুক্ত মূল কোথায়, অর্বুদযুক্ত মূল দেখা যাবে কোথায়, এমনি একটা গাছের নাম বলে, এখানে তো উদাহরণ বাদ দিয়ে। নাইট্রোজেন ফিক্সিং করতে পারে এরকম একটা উদ্ভিদের অর্বুদ যেটা বলে, কি গাছ হবে, গ্লাই, বলো বলো, রাইজোবিয়াম, ওটা ব্যাকটেরিয়ার নাম। ওই ব্যাকটেরিয়া উদ্ভিদের মূলে থাকে। কোন উদ্ভিদের মূলে থাকে, উদ্ভিদের নাম, সিম্বগোত্রীয় উদ্ভিদ। ওটা একটা গোত্র মানে ফ্যামিলি, ঠিক আছে, ওটা ফ্যামিলির নাম, সিম্বগোত্রীয় উদ্ভিদ। ছোলা, মটর, হ্যাঁ অবশ্যই মটর, ছোলা মটর জাতীয় মানে ডাল জাতীয় যেসব শস্য আছে তাদের ক্ষেত্রে যে মূল থাকবে তার অর্বুদে নডিউলেশন দেখতে পাওয়া যাবে।
তারা প্রত্যেকের ফ্যামিলি হচ্ছে সব কি সিংহগোত্রীয় ফ্যামিলি। ব্যাস, এখানেতে আর কিছু নাই। তারপরেতে চলে আসো পরেতে, যেগুলো দাগ দেওয়া আছে শুধু সেগুলো একটু আলোচনা করব। জলজ শ্বাসমূল দেখা যায় কার? জলজ, হ্যাঁ কোনটা? এর কেয়াকে চেনা গেছে তো, কেয়াকে এখন কেয়া বিজ্ঞানসম্মত নাম কি? প্যান্ডানাস। কোন মূল দেখা যায়? ঠেস মূল দেখা যায়। ঠিক আছে, এখানেতে কোন মূলত্র দেখা যাবে? বহুযোজী মূলত্র। রাসনা আগের দিন পড়িয়েছি, ভ্যান্ডারক্স বার্গি। ভ্যান্ডারক্স বার্গি কোশ্চেন দিয়েছে, ভ্যান্ডারক্স বার্গি একবার দিয়েছে, রসনা আরেকবার দিয়েছে। রসনাতে দেখা যায় এমন একটা অংশের নাম বলো, ভেলামেন, যেটা কি করতে সাহায্য করে? বায়ু থেকে ওয়াটার ভেপার, শুধু জল না, জলীয় বাষ্প নিতে সাহায্য করে। ব্যাস। স্বর্ণলতা আগের দিন পড়িয়েছি, কাসকুটা। স্বর্ণলতা হচ্ছে নাম হচ্ছে কাসকুটা। কাসকুটা স্বর্ণলতা। স্বর্ণলতার কাজ কি? এদের ক্ষেত্রে এই উদ্ভিদের যে রং হয় সেটা হচ্ছে সোনালী বর্ণের। স্বর্ণ সোনালী কালারের হয়। এরা ফটোসিনথেসিস করতে পারে না, এরা অন্য গাছের ওপরেতে হবে, সেই গাছ থেকে কি করবে? পুষ্টিরস শোষণ করে এরা চলবে। আর একটা হচ্ছে কেশরদাম। তাহলে এই তিনটে সম্পর্কে পড়লাম, পড়ে রইল একটাই লোক কেশরদাম, যেটা সম্পর্কে পড়িনি, ওই সম্পর্কে এখানেতে দেয়া আছে। তাহলে জলজ শ্বাসমূল দেখতে পাওয়া যাবে, কেশরদাম নামক একটা উদ্ভিদ আছে, তার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। আচ্ছা, তারপরে চলে আসো, হস্টোরিয়া নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায়? হস্টোরিয়া মানে হচ্ছে চোষক একটা অর্গান, শোষণ করবে কোনো কিছু। স্বর্ণলতা, ভেরি গুড, স্বর্ণলতা। সালোক সংশ্লেষ সক্ষম একটি মূল। আমরা জানি মূল সালোক সংশ্লেষ করতে পারে না, কিন্তু এমন একটা মূল যেটা সালোক সংশ্লেষ করতে পারে, কোনটা হবে? কোন মূল? মানে উদ্ভিদের নাম চায় না, ওই মূলটাকে আমরা কি বলবো যারা সালোক সংশ্লেষ করতে পারে? সালোক সংশ্লেষ যখন পড়বে ওখানেতে একটা দেখবে যে এসেছিল একটা ওয়ার্ড, অ্যাসিমিলেশন, আত্তীকরণ, কার্বনের আত্তীকরণ। সালোক সংশ্লেষে এটা কতটা পড়েছিলে? তাহলে এখানেতে সালোক সংশ্লেষ আর আত্তীকরণ এই দুটো প্রায় একই ওয়ার্ড, ওই জন্য এখানেতে অ্যান্সার হবে কি? আত্তীকরণ। তাহলে সালোক সংশ্লেষ সক্ষম একটি মূল, যে মূলটাকে আমরা বলবো আত্তীকরণ মূল। বোঝা গেল? আত্তীকরণ মূল। উদাহরণ কি হবে? পানি ফল। পানি ফল উদ্ভিদের যে মূল, তারা সালোক সংশ্লেষ করতে পারে, তাই ওদের মূলকে আমরা বলবো আত্তীকরণ মূল। ওকে, বুলবিল হলো, বুলবিল খুব কোশ্চেন একদম 12 আছে, বুলবিল। আচ্ছা, এখানেতে শতমূলী, শতমূলীর কাণ্ডের প্রকৃতি কিরূপ? এটা মুখস্থ করে নেবে, ক্ল্যাডোড প্রকৃতির। ঠিক আছে, ক্ল্যাডোড, এই যে এ নম্বর, ক্ল্যাডোড প্রকৃতির। আচ্ছা, ফাইলোক্ল্যাড কি? কার দেখা যায়? বলতে হবে ফণিমনসার ফাইলোক্ল্যাড দেখা যায়। এই দুটো লিখে নাও, ক্ল্যাডোড দুটো গুলিয়ে যায়। ক্ল্যাডোড হচ্ছে শতমূলী উদ্ভিদের কাণ্ডের প্রকৃতি হচ্ছে ক্ল্যাডোড। ফাইলোক্ল্যাড দেখতে পাওয়া যাবে ফণিমনসার উদ্ভিদের। বোঝা গেছে? ফাইলোক্ল্যাডোড, ফাইলোক্ল্যাড মানে কি না, যেসব উদ্ভিদের ক্ষেত্রে তাদের যে কাণ্ড সেটা চ্যাপ্টা হয়ে পাতায় রূপান্তর হয়েছে, সেটাকে আমরা বলবো ফাইলোক্ল্যাড। ফাইলো মানে পাতা, ক্ল্যাড মানে কাণ্ড, কাণ্ডটা পাতায় রূপান্তরিত হয়েছে, ফাইলোক্ল্যাড। উদাহরণ হচ্ছে ফণিমনসা। এই দুটোর উদাহরণ মনে রাখবে। একটা হচ্ছে এখানে আছে, দেখো যদিও ফাইলোক্ল্যাডে যে বৈশিষ্ট্য দেখা যায় না, মানে ক্যাকটাসে যে বৈশিষ্ট্য দেখা যাবে না, ফণিমনসাতে যে বৈশিষ্ট্য দেখা যায় না, চারটির মধ্যে কোনটা হবে? চ্যাপ্টা প্রসারিত, কাঁটা, পাতা কাঁটায় রূপান্তরিত। ঠিকই আছে। একটি মাত্র পর্বযুক্ত এবং বায়বীয়। বায়বীয় মানে হচ্ছে মাটির উপরে থাকে, ক্যাকটাস মাটির উপরেই হয়, তাহলে এটা ঠিক। একটি মাত্র পর্বযুক্ত, এটা ভুল, কারণ ওখানে তো অনেক পর্ব থাকে, মানে যতগুলো কাঁটা বেরোবে ততগুলো পর্ব হয়ে গেল। তাহলে ফাইলোক্ল্যাড দেখতে পাওয়া যাবে ফণিমনসাতে। ফণিমনসার বৈশিষ্ট্য যেগুলো নয়, তার মধ্যে একটা হচ্ছে একটি মাত্র পর্বযুক্ত, এই অংশটা হবে। পেঁয়াজ হলো, হ্যাঁ কোনটা হবে? গুণিকন্দ, শোলকিত কন্দ, স্ফীতকন্দ এবং বেষ্টিত কন্দ। এটার মধ্যে হবে যেটা, সেটা হচ্ছে শল্ককন্দ। শল্ককন্দ, হ্যাঁ, শোলকিত কন্দ। স্ফীতকন্দ কে হবে তাহলে? আলু। আর গুণিকন্দ ওল, কচু, ওল, এগুলো। যখন পড়বে এই দুটো পড়ে নেবে, 61, 62, কারণ এগুলো পড়া হয়ে গেছে। মঞ্জুরি দণ্ডের শীর্ষে কোনো যদি ফুল না থাকে তখন তাকে অনিয়ত না নিয়ত বলবো? যদি না থাকে অনিয়ত, মানে রেসিমোজ। রেসিমোজ মানে আনলিমিটেড চলতেই থাকবে, ওপরে কোনো ফুল নাই, আনলিমিটেড চলবে। নৌকার ন্যায় গঠনযুক্ত মঞ্জুরিতে পুং ফুলের নিচে ক্লিপ ফুল, মানে নিউট্রাল,
ওপরে পুং, তারপরে নিউট্রাল, তার নিচে ফিমেল ফ্লাওয়ার থাকবে। আগের দিন পড়িয়েছিলাম একটা ফুল, সেখানেতে ওপরে মেল ফ্লাওয়ার, তারপরে নিউট্রাল ফ্লাওয়ার, তারপরে হচ্ছে ফিমেল ফ্লাওয়ার। স্প্যাডিক্স, ঠিক কচু গাছে দেখা যায়। টেপাল, টেপাল বলেছিলাম, টেপাল, সেপাল, পেটাল, টেপাল। পুষ্পপুটের প্রতিটি অংশকে টেপাল বলে, এটাও ইম্পর্টেন্ট। মানে টেপাল নিয়ে পুষ্পপুট তৈরি হয়, যেমন বৃত্তাংশ নিয়ে বৃত্তি তৈরি হয়, সেরকম টেপাল নিয়ে পুষ্পপুট তৈরি হবে। মানে যেগুলো দাগ দেওয়া আছে ওগুলো অন্তত ভালো করে পড়বে। এই যে দেখো এপিপেটালাস, এগুলো সব পড়বে ভালো করে। যেগুলো যেগুলো বুঝতে পারবে না পরের দিন আমি আলোচনা করে দেবো। কি হলো? পরের দিন অ্যানাটমি পড়বো, যদি সময় থাকে সেল ডিভিশন পড়বো।